তাপপ্রবাহের মধ্যে দেশের কয়েক জেলায় ঝড় বৃষ্টি, বজ্রাঘাতে বিভিন্ন স্থানে 11 জনের মৃত্যু। সন্ত্রাসী জড়িতদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। এলডিসি উত্তরণে জোরালো পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত 72-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের 7 প্রস্তাব। এবং আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধের দাবি, জুলাই আন্দোলনে আহতদের নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কড়া বার্তা ডিআইজির। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। সারা দেশে বজ্রাঘাতে 9 জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থানে 5 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সরাইলের কালীকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম, বনগঞ্জ গ্রামের জমির খা। এছাড়াও কিশোরগঞ্জের ভৈরবে 3 ও নওগাঁর মান্দা উপজেলায় 1 জন নিহত হয়েছে। এদিকে ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের সময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন 2 জন। নিহতরা হচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি এলাকার রাজমিস্ত্রি সজীব মিয়া ও কৃষক সুরজ মিয়া। খবর পেয়ে স্থানীয় আশপাশের লোকজন এসে গাছ সরিয়ে নিহতদের উদ্ধার করে। এদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশ। আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়েই বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে শিগগিরই তাপমাত্রা কমবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রকৃতির শেষ আশ্রয়, এ সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। অন্তত দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ তাই প্রমাণ করছে। সূর্যের চোখ রাঙানিতে ক্লান্ত শ্রমজীবীরা জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। গ্রীষ্মের গরমে ওষ্ঠাগত প্রাণ, তাই তো স্বস্তি পেতে তুরাগের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরের দল। দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপপ্রবাহ। শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা চড়েছে 40.1 ডিগ্রিতে। গত 1.5 দশকে ঢাকায় ভূমির তাপমাত্রা বেড়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তাপমাত্রার চেয়েও ঢাকায় গরমের অনুভূতি অনেক বেশি থাকে। খাইলাম, সামনে গেলে আবার তৃষ্ণা লেগে যাবে। এই গরমের তাপমাত্রা আবার তৃষ্ণা, সারাদিন যা কামাই তাতে শরবত খেয়ালে। আমাদের এই ভুলের জন্য টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। এখন তো আরো বেশি থাকাই যাচ্ছে না। আগে তাও মনে করেন কর্ম করতে পারছে, এখন অ্যাক্টিভ গাড়ি না চালাতে আমাদের জীবন ব্যর্থতা হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ। গরমে কষ্ট বাড়লেও কমেছে আয়। গাবতলীতে ইট কাঁধে বহন করা শ্রমিকরা আগের মতো কাজ করতে পারেন না। তাদের অপেক্ষা কখন গরম কমবে। আগে ঘন্টার ঘন্টা কাম করছি, গরম লাগছে না, এখন গরম লাগে অতিরিক্ত। এখন তো ধরেন গরমে কাজ খুব কমে গেছে, বুঝেছো, মানে যে খুব জুলুম পড়ে। গরমে তো কষ্টই, কাজও অনেক কমে গেছে। এখন মনে করেন পাঁচবার নিয়ে বসা লাগে, গরম সহ্য হয় না। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানায় সোমবার থেকে উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। গতকালকে দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ। এবং এছাড়াও অন্যান্য কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে এইসব জায়গায় আগামীকালকে তাপমাত্রা কমে আসবে। তবে দেশের অন্যান্য অংশে আগামীকালকেও তাপমাত্রা থাকবে। 2-3 দিন পর পশ্চিমা বায়ু সক্রিয় হলে বৃষ্টি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাসী জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনটি সোমবার অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। এদিকে এলডিসি থেকে উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট।
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করা গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ ছিল না। সংশোধনীতে তা স্পষ্ট করে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করে প্রজ্ঞাপন হতে পারে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলমান প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সংবিধান প্রণয়নে অনেক দেরি হবে জানিয়ে তার আগ পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক উদ্যোগ বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে উচ্চকক্ষ গঠন সহ ৭টি প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। মনিরুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রের প্রয়োজনেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই আত্মপ্রকাশ ঘটে নাগরিক জোটের। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নতুন এই জোট। এতে অংশ নেন সরকারের আইন উপদেষ্টা সহ রাজনীতিক এবং বিশিষ্টজনেরা। আদর্শ রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে সংবিধানের ৭ প্রস্তাব দেয় সংগঠনটি, যাতে সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সাংবিধানিক নিয়োগ, প্রধানমন্ত্রীর সময়সীমা, সংসদীয় স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার, নারীদের সরাসরি ভোট সহ জুলাই সনদ ঘোষণার দাবি রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের ৭টি প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের জন্য কিছু করার সুযোগ হাতছাড়া করতে চান না প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। মেরুদণ্ড সোজা রেখে বলতে চায়নি বাংলাদেশি, সেই কারণেই আমাদের একসাথে আসা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ থাকায় জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মত দ্বিমত রয়েছে, তারপরও প্রস্তাবনা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে। একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কা জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐকমত্য হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এইখানে যে আমরা জাতীয় ঐকমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা এবং শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা।
মেন যে নিষিদ্ধ দ্বারা আওয়ামী লীগ যে দলটা ওইটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা হয় নাই। আর আমাদের যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাও দেয় নাই। আমাদের দাবি আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা হয়েছে ভারতীয় একটা এজেন্ট, ঠিক আছে, যারা একটা সন্ত্রাসী দল। আমরা চাই এদেরকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না বলে কড়া বার্তা দিলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। আর মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান নাসিরুল ইসলাম জানালেন অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকার কথা। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এস ইউ সালেমের প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলন করেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। বিগত সময়ে কিছু অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত করার আশ্বাস দেন তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান নাসিরুল ইসলাম ছিনতাই, চাঁদাবাজি সহ নিষিদ্ধ সংগঠনের সব অপরাধ বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। রাজধানী সহ সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িত একটি চক্রের 7 সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করার কথাও জানান তিনি। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল ব্লক করায় ভারতের সমালোচনা করেছেন সাধারণ মানুষ। তাদের মধ্যে এটি ভারতের প্রতিহিংসামূলক আচরণের বহিঃপ্রকাশ। পিআইবি মহাপরিচালক বলেছেন এর প্রতিবাদে বাংলাদেশেরও পদক্ষেপ নেওয়া উচিত। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বললেন এ ঘটনায় ভারতের উপর চাপ বাড়াতে হবে। রেজা খানের প্রতিবেদন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গত 9 মে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ বাংলাদেশের 4টি টিভি চ্যানেল ব্লকড করে দেয় ভারত সরকার। পরদিন শনিবার তালিকায় যুক্ত হয় আরও 2টি চ্যানেল। পরে আরও 3টি টেলিভিশন সহ 4 ইউটিউবারের ব্যক্তিগত চ্যানেল বন্ধ করে দেয় ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের মানুষ। বাংলাদেশের উপরে তাদের যে আধিপত্য ছিল, এখন তো বাংলাদেশের উপরে সেই আধিপত্য তারা দেখাতে পারে না। এই হিংসাত্মক যে মনোভাব এখান থেকেই তারা করেছে। এই চ্যানেলগুলো মাধ্যমে মানুষ সঠিক তথ্যগুলোই সবসময় পেত, কিন্তু ভারতের এই সঠিক তথ্যটা সহ্য হয়নি। এই চ্যানেলগুলো ব্লক করছে, এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ব্যাংকক সফরকালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাংলাদেশি মিডিয়ার ওপর খড়গহস্ত হয়েছেন মোদী, যা কোনোভাবেই কাম্য নয় বললেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা। ব্যাংককে মোদি ইউনূস মিটিংয়ের কথা স্মরণ করতে পারি, সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা সন্তোষজনক না। আমি মনে করি যে এই চাপটা অব্যাহত রাখতে হবে। আমি অবশ্যই এটা পুনর্বিবেচনা করার দাবি জানাবো ভারতের কাছে। আর আমাদের সরকারকেও বলবো যে তারা যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে ভারতের যে সমস্ত মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং অপপ্রচার তথাকথিত খবর তারা পরিবেশন করে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন গবেষণা মতে বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর দেশ হিসেবে ভারত বারবার চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তারা চায় না যে ভারতের মানুষ অন্য সত্য জানুক, তারা সেই সত্যই তারা প্রতিষ্ঠা করবে যেটা হচ্ছে তাদের মন গড়া। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমরাও আমাদের যে সতর্কতামূলক হুঁশিয়ারিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ভারতীয় মিডিয়া ও সরকারের বাংলাদেশ বিরোধী মিথ্যা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস প্রয়োগ জরুরি বলে মত দেন পিআইবি মহাপরিচালক। মিথ্যা আমরা অপপ্রচার এগুলোর বিরুদ্ধে আমাদের তো ফিল্টার লাগবে। আমাদের তো ভাইরাস আসলে তো অ্যান্টিভাইরাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, প্রতিটি নাগরিক বাস করবে বাংলাদেশি পরিচয়। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, সহযোগিতায় তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বৌদ্ধ সম্প্রদায়। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। যে দলের নেতৃত্বে, যে দলের পাশে থাকবেন, যে দলের নেতৃত্বে ক্ষমতা আসলে সমস্ত দলগুলো নিরাপদে, সমস্ত ধর্ম নিরাপদে থাকবে। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন, গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই জগৎ সংসারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে। বিভিন্ন মহল থেকে নির্বাচনের দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সিটি মেয়র সহ বিএনপি নেতারা। এ নিয়ে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। রাজনৈতিক ভিন্নতা থাকলেও অপরের মতকে সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি। মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে বান্দরবানে উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে রাজবাড়ি প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পূজারীরা। পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকলকে পবিত্র বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাই। সকালে আমরা এই যে চন্দন জল ঢেলেছি বোধি বৃক্ষে, আর এখন হচ্ছে কি আমরা ছ্যাং দিতে আসছি বিহারে। এই দিনে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারী সকল বয়সের মানুষ সকালে বিহারে এসে শীল গ্রহণ করে এবং বোধি বৃক্ষের নিচে চন্দনে জল ধারা আমরা সিঞ্চন করে থাকি। দেশের বাইরে খবর। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোতে ৬২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এদিকে শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে ২১ জনের মৃত্যু ও আরও ৩৫ জন আহত হয়েছে। অন্যদিকে ইকুয়েডরে গেরিলা হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার থেকে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোর পূর্ব দক্ষিণ কিভু প্রদেশে কমপক্ষে ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ বন্যা শুরু হয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। রোববার ভোরে দক্ষিণাঞ্চলীয় শহর কাতারগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনে গলার পথে চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে। ইকুয়েডরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে ১১ সেনা সদস্য নিহত ও ১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আলতোপুনিনো এলাকায় বেআইনি খনন বিরোধী এক অভিযান চলাকালে সেনাবাহিনী ওই গোষ্ঠীটির আক্রমণের শিকার হয় বলে জানায় রয়টার্স। এই ঘটনায় শনিবার থেকে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আগে শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ সমাপ্ত করার আগ্রহ প্রকাশের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, যে কোনো লড়াই অবসানের প্রাথমিক ধাপ হল যুদ্ধবিরতি। এর আগে কোনো পূর্ব শর্ত না রেখে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তাপপ্রবাহের মধ্যে দেশের কয়েক জেলায় ঝড় বৃষ্টি, বজ্রাঘাতে বিভিন্ন স্থানে 11 জনের মৃত্যু। সন্ত্রাসে জড়িতদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। এলডিসি উত্তরণে জোরালো পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত 72-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের 7 প্রস্তাব। এবং আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জুলাই আন্দোলনে আহতদের। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কড়া বার্তা ডিআইজির। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।